অবশেষে নিষিদ্ধ হলো জামায়াত শিবির, কার্যক্রম চালাতে পারবে না দলটির কোনো অঙ্গ সংগঠনও, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালালে নিষিদ্ধ জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবিলা করা হবে কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী। ডিবি হেফাজত থেকে মুক্ত 6 সমন্বয়ক, শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি, শিক্ষক শিল্পীদের হতাহতের ঘটনায় তথ্য প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। অবশেষে নিষিদ্ধ হলো জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এ বিষয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে জামায়াত শিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত। সেজন্য সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইনমন্ত্রী জানান, এই দলের অধীনে কেউ আর রাজনীতি করতে পারবে না। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের সব অঙ্গ সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের প্রথম অংশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির 1971 সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। হাইকোর্ট 2013 সালের 1 আগস্টের এক রায়ের প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন, যা পরবর্তীতে বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রজ্ঞাপনের শেষ অংশে বলা হয়, সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানির মাধ্যমে জড়িত জামায়াত শিবির। তাই সরকার 2009 সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ক্ষমতা বলে জামায়াত শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। এর আগে দলটিকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ হওয়ার পর এই দলের অধীনে কেউ রাজনীতি করতে পারবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আইনমন্ত্রী জানান, গুপ্তাবস্থায় থেকে সহিংসতা করলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে, কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন জানান, নিবন্ধন বাতিল, বেশ কিছু মামলায় হেরে যাওয়া, 71-এর স্বাধীনতা বিরোধী কার্যক্রম এবং কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত থাকায় দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এর বিকল্প ছিল না বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। 14 দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জানান, ধর্মের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সরকার উৎখাতে ষড়যন্ত্র করে জামায়াত, তাই তাদের নিষিদ্ধ করা ছাড়া বিকল্প ছিল না। সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামায়াতকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নাই। এই সাধারণ কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এখন কোঠা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে সুবিস্তৃত করে আজকে সারা দেশে স্ফুলিঙ্গ থেকে দামানল সৃষ্টি করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনীতিক গণ অভ্যুত্থান সৃষ্টি করা। 71 সালের নৃশংস কর্মকাণ্ড এবং কোটা আন্দোলনের সহিংসতায় জামায়াতের সংশ্লিষ্টতা থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। এছাড়া নিবন্ধন বাতিল সহ বেশ কিছু মামলায় জামায়াতের হেরে যাওয়া অন্যতম কারণ বলে জানান তিনি। 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধ থেকে তাদের নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে ইয়েটা দিয়ে হয়েছিল, নির্বাচনের যে তাদের দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই দলটি ক্যান্সেল করার সংক্রান্ত হাইকোর্টের রায় এবং তাদের বর্তমান কার্যকলাপ সবকিছু বিবেচনায় নিয়ে এইটা করা হয়েছে। এই
আদেশটা জারি করা হয়েছে। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। পরে দলটি আপিল করলে 2023 সালের 19 নভেম্বর তা খারিজ করে দেন আপিল বিভাগ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ হওয়ার পর জামায়াত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালালে জঙ্গিবাদী সংগঠন হিসেবেই তাদের মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। ছাত্রদের দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন আর বুদ্ধিজীবীরাই বা কেন সমর্থন দিচ্ছেন, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের শোকাবহ আগস্টের আলোচনায় এসব কথা বলেন তিনি। জয় যাদবের রিপোর্ট। শোকের মাস আগস্টের প্রথম দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 15ই আগস্ট স্মরণে কৃষক লীগের আলোচনা সভা শুরু হয় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনটির সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায় 75-এর 15ই আগস্ট। জাতির পিতা তার রক্ত দিয়ে রক্তঋণ শোধ করে গেছেন। শেখ হাসিনা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বহির্বিশ্বে সম্মান পাচ্ছে, মানুষের জীবন মান উন্নত হচ্ছে, তখনও পিছু ছাড়েনি পরাজিত শক্তি। ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি। সেখানে ধর্মান্ধতা এবং এই কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী কিন্তু ধীরে ধীরে সকলের অজান্তেই গড়ে উঠেছে। শতভাগ দাবি মেনে নেওয়ার পরও কেন, কিসের স্বার্থে আন্দোলন? প্রশ্ন সরকার প্রধানের। গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারলো। তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীরকে এমনভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা হচ্ছে, সেখানে আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম, পুলিশ ঢুকতে পারে না। আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? প্রধানমন্ত্রী জানান, কোটা আন্দোলনে চারিদিক থেকে ঢুকে জঙ্গিরা হত্যাকাণ্ড চালায়। বলেন, এর মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, জামাত শিবিরের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই জামাত ইসলামী এবং শিবির এদেরকে ব্যান করে দেওয়া, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। অপপ্রচার চালিয়ে যারা দেশের সম্মান নষ্ট করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সজাগ থাকতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে তাদেরকে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান তারা। এদিকে সারা দেশে আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং নিহতদের বিচারের দাবিতে ডিবি অফিসের সামনে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। বিস্তারিত মাজহারুল ইসলামের রিপোর্টে। গেল সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান 6 সমন্বয়কে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে জানানো হয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। এ সময় হেফাজতে থাকা অবস্থায় সমন্বয়করা আন্দোলন বন্ধের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় অন্য সমন্বয়করা। নিরাপত্তার কথা বলে কাউকে দীর্ঘ সময় আটক রাখা যায় কিনা এমন প্রশ্ন করেন উচ্চ আদালতের একদল আইনজীবী। মানববন্ধন করেন নাগরিক সমাজের সদস্যরাও। উচ্চ আদালতে রিটের শুনানির আগেই পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হলো 6 সমন্বয়ককে। এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি সমন্বয়ক এবং পরিবারের সদস্যরা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ সময় তারা অভিযোগ করেন, পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করছে। আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে
যে যেখানে আটক আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে, এইটা হলো প্রধান দাবি। শিশু সহ যারা অপ্রাপ্তবয়স্ক সহ শিক্ষার্থী সহ শিক্ষকদের সহ সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে সব হত্যার বিচার দাবি করেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বচ্ছ ও স্বাধীন তদন্তের মাধ্যমে সরকার সব মৃত্যুর বিচার করবে বলেও জানান তিনি। এখনো যারা রাস্তায় নামছেন তাদের আবেগের সঙ্গে সহমত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনে যেন আবারও তৃতীয় পক্ষ না ঢুকে সেদিকে নজর রাখতে হবে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন ও সমসাময়িক ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করে নিন্দা জানান প্রতিমন্ত্রী। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো শিক্ষার্থীকে হয়রানি করবে না, শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করবে। যে হতাহতের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলি আসলে আমাদের জন্য, সরকারের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের। এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য, এই প্রতিটি মৃত্যুর জন্য, প্রতিটি হতাহতের ঘটনার জন্য আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে অন্য পক্ষ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। ছাত্রদের দাবির সঙ্গে সরকার এখনো একমত রয়েছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি, সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনব। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে 18,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিভিন্নভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সরাসরি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণহানি হয়েছে এবং আমাদের অনেক সেবাও ব্যাহত হয়েছে। এই সময় স্বচ্ছ সঠিক তদন্তের মধ্য দিয়ে মৃত্যুর সঠিক সংখ্যা বেরিয়ে আসবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে এই কথা বলেন তারা। এদিকে শিক্ষকদের কোনো ধরনের নির্যাতন করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহাদাত নিশাদের সহযোগিতায় জান্নাতুল মোহনার প্রতিবেদন। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এ সময় শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান তারা। শিক্ষকের উপর হামলা কেন? গ্রেফতার বন্ধ করে দ্রুত জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করার দাবি তোলেন শিক্ষকরা। সেই সঙ্গে ক্যাম্পাস থেকে বৃহস্পতিবারের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ারও দাবি জানান তারা। অতি দ্রুত আপনারা এখান থেকে এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না। আমার শিক্ষক আমি ক্যাম্পাসে ঢুকবো, আমার ছাত্র ক্যাম্পাসে ঢুকবো, পুলিশ হারাস করছে, ঢুকতে দিচ্ছে না। এটা কোন দেশ? এরকম পরিস্থিতিতে আমরা মনে করছি আমাদের শিক্ষকদের একত্রিত হওয়া খুব জরুরি। একই সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর আর কোনো আঁচড় পড়লে দেয়া হবে উচিত জবাব। পরে সেখান থেকে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে পালন করা হয় 1 মিনিট নীরবতাও।
এদিকে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাবি নীল দলের শিক্ষকেরা। এতে শিক্ষার্থীদের পাশে থেকে আইনি এবং চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তারা। নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার এবং হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সারাক্ষণই আমরা শিক্ষার্থীদের পাশে আছি, তাদের যে কোনো ধরনের আইনি এবং চিকিৎসা সহায়তা কিন্তু আমরা প্রদান করে যাচ্ছি। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি হচ্ছে, শিক্ষার্থীদেরকে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ হয়তো আপনার অপরাজয় বাংলায় দাঁড়িয়ে শুধু বক্তব্যই রাখছে, আমরা কিন্তু আমাদের কাজের কাজটা করছি। ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত সহ শিক্ষার পরিবেশ নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি 3টি দাবি জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ছাত্ররা কখনো রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত হতে পারে না। রাষ্ট্রদ্রোহী একটি মহল ছাত্রদের আন্দোলনকে ব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে নেমেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। সকালে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেন গণমাধ্যমের অভিনয় শিল্পীরা। এ সময় তারা সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের শিল্পীদের নিয়ে বিটিভি ভবন পরিদর্শনে যান সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান। এ সময় ঢাকা 10 আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজ সহ অন্যান্য শিল্পীরা উপস্থিত ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। বলেন, রাজাকার, রাষ্ট্রদ্রোহী ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখনো বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এই রাজাকার, রাষ্ট্রদ্রোহী, এই মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে অবস্থান করছে। তিনি জানান, শিক্ষার্থীদের ব্যবহার করে একটি মহল রাষ্ট্রদ্রোহী কাজ করছে। ছাত্ররা এই ধরনের কাজ করতে পারে না, এই রাষ্ট্রদ্রোহী কাজ করতে পারে না, ওরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে পারে না। আপনাদের সন্তানকে তারা ব্যবহার করছে এই রাষ্ট্রদ্রোহী এই আন্দোলনকারীরা। পরে বিটিভি ভবনের সামনে শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।